প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা, বিগত ভিডিওর মতো আজকে আমরা প্রশ্ন সাথী ছায়া প্রকাশনীর যে প্রশ্ন বিচিত্রা সেইখান থেকে D28 ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের আমরা শিলিগুড়ি বিবেকানন্দ বিদ্যালয়ের যে প্রশ্নপত্রটি 40 মার্কের রয়েছে সেটা সম্পূর্ণ উত্তর আমরা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলেই কিন্তু উপকৃত হবে। এখানে দেখো, বিভাগ ক, সঠিক উত্তর নির্বাচন করো। প্রথমেই যে প্রশ্নটি রয়েছে, কোনো উত্তর লেন্সের ফোকাসের মধ্যে বস্তুকে রাখলে গঠিত প্রতিবিম্ব কীরূপ হবে? গঠিত প্রতিবিম্ব হবে অসৎ হবে এবং সমশীর্ষ হবে। ঠিক আছে, বি অপশানটি কারেক্ট হবে। যদি আমরা এভাবে উত্তর লেন্স নিই, এটা যদি ফোকাস হয় আর এটা যদি মেরু হয়, এইখানে ধরলাম একটা বস্তুকে রাখলাম, ঠিক আছে, আর একটা রশ্মি এইভাবে চলে যাবে, তো পেছনের দিকে বাড়ালে দেখো সমশীর্ষ হচ্ছে এবং লেন্সের অপর প্রান্তে গঠিত হচ্ছে, তাহলে সেটা হয়ে যাবে অসৎ। আর যেহেতু আকৃতি দুজনেরই একই দিকে অবস্থান করেছে, এর হেড এর লেগ সব সমান, ঠিক আছে, একই দিকে অবস্থান করেছে, কিন্তু বিবর্ধিত হবে। ঠিক আছে, তো এখানে আরও একটা পয়েন্ট যোগ করে দিবে যে বিবর্ধিত হবে, অসৎ এবং সমশীর্ষ ও বিবর্ধিত। পরের প্রশ্ন, প্রদত্ত কোন বর্ণের আলো প্রিজমের চ্যুতি সবচেয়ে বেশি হবে? তো এইখানে সঠিক উত্তর হয়ে যাবে বেগুনি। যদি প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোকে আমরা পাস করি, তাহলে আমরা এইখানে 7টি আলো দেখতে পাবো। ভিবজিওর, VIBGYR, ভিবজিওর। তাহলে সব থেকে চ্যুতি বেশি হবে ভায়োলেট অর্থাৎ বেগুনি, এবং সব থেকে চ্যুতি কম হবে আর অর্থাৎ রেড। ঠিক আছে, বি অপশানটি আমাদের কারেক্ট হয়ে যাবে। এরপরে আসছি, যে যৌগের অণুতে দুটি দ্বিবন্ধন আছে, দুটো দ্বিবন্ধনের কথা বলেছে। তো আমরা যদি এখানে প্রথমের স্ট্রাকচারটা আঁকি, অ্যাসিটিলিন, এখানে কিন্তু দেখো অ্যাসিটিলিনের মধ্যে যে দ্বিবন্ধন রয়েছে, এখানে ত্রিবন্ধন রয়েছে অ্যাসিটিলিনের মধ্যে। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড যদি দেখি, তাহলে কার্বন অক্সিজেনের মধ্যে দ্বিবন্ধন রয়েছে এবং দুটি রয়েছে, তাই আমরা অপশান বিটাকে কারেক্ট করলাম। আর অক্সিজেনের মধ্যে যদি আমরা দেখি, এখানে সমযোজী বন্ধন হাইড্রোজেনের সাথে থাকবে এবং দুটো লোন পেয়ার থাকবে। আর যদি ইথিলিনের ক্ষেত্রে দেখি, CH2 ডবল বন্ড CH2, তাহলে এখানে একটা দ্বিবন্ধন রয়েছে। তাহলে দ্বিবন্ধন দুটো কোথায় রয়েছে? কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে। ক্লিয়ার? তারপরে দেখো, গাড়ির ভিউ ফাউন্ডার হিসেবে ব্যবহৃত হয় কোন দর্পণ? উত্তল দর্পণ ব্যবহার করা হয়। 1-5 পদার্থ কোনটির গলনাঙ্ক সবচেয়ে বেশি হবে? দেখো, এখানে চিনি বা ন্যাপথালিন, মোম, এগুলো সবকটার ক্ষেত্রে যে গলনাঙ্ক, সেটার তুলনায় তড়িৎযোজী যৌগ NaCl এর গলনাঙ্ক বেশি হবে। আমরা জানি যে তড়িৎযোজী যৌগের গলনাঙ্ক তোমার কোভ্যালেন্ট যে কম্পাউন্ড অর্থাৎ সমযোজী যে যৌগ তাদের থেকে বেশি হয়, তাই আমরা ডি অপশানটি কারেক্ট করে দেব। রোধের SI একক আমরা সকলে জানি ওহম মিটার, অর্থাৎ এ অপশানটি আমাদের এখানে কারেক্ট হয়ে যাবে। তারপর গৃহস্থালির বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার পদার্থ কোনটির সঙ্গে যুক্ত রাখা হয়? অবশ্যই ফিউজটাকে আমরা মেন লাইনের সাথে যুক্ত করি, অর্থাৎ লাইভ তারের সাথে যুক্ত করি। কোনো কারণে যদি শর্ট সার্কিট হয়, তখন ফিউজ তার কী হবে? গলে যাবে এবং লাইন বিচ্ছিন্ন হয়ে যাবে, আর বড়সড় দুর্ঘটনা হবে না। ঠিক আছে, তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যদি PDF পেতে চাও, তাহলে এই যে লিঙ্ক রয়েছে আমাদের টেলিগ্রাম লিঙ্ক, এই টেলিগ্রাম লিঙ্কে গিয়ে টেলিগ্রামে জয়েন হয়ে যাবে আমাদের এয়ার সায়েন্স গ্রুপে। সেইখানে সমস্ত PDF এবং ক্লাসের আপডেটগুলো দেওয়া হয়। ওকে, আর তোমাদের খুব শীঘ্রই মাধ্যমিকের জন্য, মাধ্যমিক 2025-এর জন্য ABTA এবং WB পর্ষদ এর টেস্ট পেপারের সলিউশন একটা ব্যাচ অবশ্যই আমরা আনবো, সেটা তোমাদের টেস্ট পেপার যখন বেরোবে। ঠিক আছে, তো তোমরা আমাদের সঙ্গে যুক্ত থাকো,
বিগত বছরেও আমরা এইভাবে প্রোভাইড করেছিলাম পেড গ্রুপে, তাতে প্রায় 97 হচ্ছে কমন কোশ্চেন আমরা করতে পেরেছিলাম। কেবলমাত্র 3 নাম্বার একটু ঘুরিয়ে দিয়েছিল। ঠিক আছে, তো যাই হোক, যদি ইচ্ছে থাকে অবশ্যই আমাদের সঙ্গে কানেক্ট হয়ে থাকবে। এরপরে আসছে জার্মান সিলভারে থাকে না, এখানে থাকে না বলেছে। অনেক ছাত্র কি করবে, থাকে বলে তোমার অন্য কিছু মেরে দেবে, তাই না? তো এখানে থাকে না বলেছে। জার্মান সিলভার নাম সিলভার হলেও কিন্তু এটা সিলভার থাকে না, এটা মাথায় রাখবে। হ্যাঁ, এই গল্পটা রাখবে, জার্মান সিলভার সিলভার হলেও কিন্তু সিলভার থাকে না। তারপরে আসছি 2 দাগের, লোহার একটি আকরিকের সংকেত হেমাটাইট, যার সংকেত লিখে দেবে Fe2O3। কোন মৌলের ক্যাটিনেশন ধর্ম সবচেয়ে বেশি হবে? এখানে কার্বনের ক্যাটিনেশন ধর্ম সব থেকে বেশি। কেন হয়? ক্ষুদ্র আকার এবং কার্বন যে ইলেকট্রোনেগেটিভিটি তাদের হচ্ছে তুলনামূলকভাবে তোমার অন্যান্য থেকে কম। ঠিক আছে, এই দুটো কারণের জন্য। আর এখানে কার্বন হচ্ছে তার হাইব্রিডেশন sp যে 3 করে। তারপর আসছি টেফনলের মনোমার কি? টেফনলের মনোমার হচ্ছে টেট্রাফ্লোরোইথিলিন। ঠিক আছে, তারপর আছে ডুরামিন সংকর ধাতুর উপাদান কী কী? অ্যালুমিনিয়াম থাকে 4%, কপার থাকে 95%, ম্যাগনেসিয়াম থেকে 0.5%। আরও কয়েকটা ছোটোখাটো থাকে, সেগুলো অতটা গুরুত্বপূর্ণ না, এই 3টে মনে রাখবে। ঠিক আছে, অ্যালুমিনিয়াম, কপার, ম্যাগনেসিয়াম। কোন লেন্সে সর্বদা অসৎবিম্ব গঠিত হবে? অবতল লেন্সের ক্ষেত্রে সর্বদাই অসৎবিম্ব গঠিত হবে। তারপরে যে কাঁচা ফল পাকানোর জন্য বর্তমান দিনে আমরা দেখেছি যে কাঁচা ফলকে কেটে নিয়ে তাকে পাকানোর জন্য ইথিলিন ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, দার্শনিকের উল কাকে বলা হয়? দার্শনিকের উল বলা হয় দস্তার অক্সাইড বা জিঙ্ক অক্সাইড, ZnO। ভিনিগারে কি থাকে? ভিনিগারে অ্যাসিটিক অ্যাসিড থাকে, যার সংকেত CH3COOH। তারপর হচ্ছে শূন্য স্থানে আলোর বেগ কত? শূন্য স্থানে আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার/সেকেন্ড। যদি এটা আমরা সেন্টিমিটার/সেকেন্ডে করি তাহলে 10⁻10 হয়ে যাবে। এরপরে আসছি এরপরে দেখো 2-8, আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আপাতন কোণ প্রতিসরণ কোণের মধ্যে কোনটি বড় হবে? দেখো, এটা চিত্র যদি না অঙ্কন করতে পারো তাহলে কিন্তু এটা বলা তোমাদের খুব কষ্টকর হয়ে যাবে, কারণ মুখস্থ রাখতে হয়। ঠিক আছে, আর যদি চিত্রটা অঙ্কন করতে পারো তাহলে কিন্তু তোমাদের ইজিলি হয়ে যাবে। এটা হচ্ছে আপতিত আলোক রশ্মি, যেই পথে যাওয়ার কথা সেই পথে না গিয়ে এ কী করবে, অভিলম্বর দিকে সরে আসবে। ঠিক আছে, তাহলে এইখানে যে উৎপন্ন যে কোণটা আসছে আমাদের, এই যে কোণ, এই কোণটাকে আমরা বলবো প্রতিসরণ কোণ, আর এটাকে আপাতন কোণ বলবো। তাহলে এখানে আপাতন কোণ গ্রেটার দেন হবে প্রতিসরণ কোণ, তাই এখানে আপাতন কোণটি বড় হবে। ক্লিয়ার? এসআইতে তড়িৎ আধানের একক কী হবে? এসআইতে তড়িৎ আধানের একক হবে কুলম্ব। আর এটা মনে রাখবে সমীকরণটি, Q = IT। ওকে, এরপর হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রতিসরণের সূত্র, এটা আমরা সকলেই ছোটোবেলা থেকে পড়ে আসছি, 7 থেকে, তাই তোমরাও একটু দেখে নেবে। তো তোমরা অবশ্যই এটা চাইবে যে একটা চিত্র অঙ্কন করবে। ঠিক আছে, তো আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি আপাতন বিন্দুতে প্রতিসারক তলের ওপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকবে। ঠিক আছে, এটা যদি দর্পণ হয় আপতিত রশ্মি, আর এটা হচ্ছে প্রতিসরিত রশ্মি, আর অঙ্কিত অভিলম্ব এটা। ঠিক আছে, এটা হবে আপাতন কোণ, এটা প্রতিসরণ কোণ, এই প্রতিফলন কোণ। ঠিক আছে, দ্বিতীয়ত হচ্ছে দুটি নির্দিষ্ট মাধ্যম এবং একটি নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের যে অনুপাত সেটা ধ্রুবক হবে, এবং সেই ধ্রুবকটাকে আমরা মিউ বলবো, ধ্রুবক। ঠিক আছে, sin I/sin R = মিউ। এখানে মিউটা হচ্ছে ধ্রুবক। ওকে, তো এই সূত্রটাকে আমরা আরেকটি নামে জানি, যে প্রতিসরণের যে দ্বিতীয় সূত্র সেটা হচ্ছে শ্রেণের সূত্র। অনেক সময় তোমাদের দিয়ে দেয় যে শ্রেণের সূত্রটি লিখো, তখন কিন্তু
এই যে দ্বিতীয় সূত্র এটা তোমাদের লিখে দিতে হবে। এরপর আসছে অথবা কাচ থেকে বায়ু মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে আলোক রশ্মি দুই মাধ্যমে বিভেদ তলতে কোন দিকে বেঁকে যাবে। দেখো কাচ হচ্ছে ঘন মাধ্যম, এটাকে আমরা কাচ হিসেবে ধরে নিচ্ছি, কাচ ঘন মাধ্যম, বায়ু হচ্ছে তোমার লঘু মাধ্যম। তাহলে আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাবে তখন বিভেদ তল থেকে কিন্তু দূরে সরে যাবে, বিভেদ তল থেকে দূরে সরে যাচ্ছে, ঠিক আছে। এবং এদের যে চ্যুতিকোণ সেটা হয়ে যাবে দেখো আর মাইনাস আই। কারণ কি বলতো, এখানে যে আর বলতে এখানে প্রতিসরণ যে কোণ সেটা কিন্তু বড় আপাতন কোণের থেকে, তাই আর মাইনাস আই করবে, ঠিক আছে, যেটা আমরা এখানে করেছি। ক্লিয়ার? এরপরে আসছি মুদ্রা ধাতু কাকে বলে, এর পর্যায়ে কোথায় অবস্থান করে। মুদ্রা ধাতু হচ্ছে সেই সমস্ত ধাতু যেগুলো ইতিহাসে বা বর্তমানকালে মুদ্রা হিসেবে তৈরি করা হচ্ছে। তো বিশেষ করে এদের স্থিতিশীলতা এবং তোমার সহজে ক্ষয় না হয়ে যাওয়ার জন্য এদেরকে আমরা মুদ্রা ধাতু হিসেবে ব্যবহার করি, ঠিক আছে। তো এখানে মুদ্রা ধাতুগুলো প্রধানত তোমার হচ্ছে গোল্ড, সিলভার, কপার, এগুলো পর্যায় সারণী 11 নম্বর শ্রেণীতে অবস্থান করবে, ঠিক আছে। আর 12 নম্বর শ্রেণীতে তোমার হচ্ছে জিঙ্কের যে শ্রেণী সেগুলো অবস্থান করে, তো এখানে 11 নম্বর শ্রেণীতে অবস্থান করবে, ক্লিয়ার। আর আমরা জানি যে সন্ধিগত মৌলগুলো সেটা হচ্ছে 3 থেকে 12-র মধ্যে অবস্থান করে। তো এর 12টাকে আবার সন্ধিগত বলবো না, অনেক কারণ আছে যেটা তোমরা ক্লাস 11-এ পড়বে। তো 11কে আমরা বলে দেবো তোমার মুদ্রা ধাতু। তো এই মুদ্রা ধাতুর কয়েকটি বৈশিষ্ট্য আমাদের নোট ডাউন করে রাখতে হবে। দেখো স্থিতিশীলতা এদের বেশি হয়, সহজে এরা কোনো তোমার বায়ুর সাথে বা প্রকৃতিতে অবস্থিত কোনো পদার্থের সাথে বিক্রিয়া করে না। স্থিতিশীলতা, শক্ত দীর্ঘ হয়, আর পুনরায় ব্যবহারযোগ্য হয়ে ওঠে, সহজেই পুনরায় এটাকে আমরা গলিয়ে ব্যবহার করতে পারি এবং এদের মূল্যটাও কিন্তু অনেকটাই বেশি হয়। তারপর আসছে লোহার জিনিসের ওপর দস্তার প্রলেপ দেওয়ার উদ্দেশ্য কী। তো এর যে আমরা লোহার জিনিসের ওপর যখন দস্তার প্রলেপ দিচ্ছি, এটা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে করছি, তাই না। তো তড়িৎ বিশ্লেষণের যে পদ্ধতিতে লোহার জিনিসের ওপর দস্তার প্রলেপ দেওয়া হবে তাকে আমরা গ্যালভানাইজেশন বলি, তাই না। এর উদ্দেশ্য কি, জং প্রতিরোধ করা, অর্থাৎ কোনো রকমের জং বা মোর্চা না পড়ে সেই জন্য, আর দীর্ঘস্থায়িত্ব বৃদ্ধি করার জন্য। যেহেতু লোহা হচ্ছে বেশি সক্রিয় আর দস্তা হচ্ছে কম সক্রিয়, তাই লোহার ওপর যদি আমরা দস্তার প্রলেপ দিয়ে দিই সেই ক্ষেত্রে তাদের সক্রিয়তা কমে যায় এবং দীর্ঘস্থায়ী হয়। তাপ ও রাসায়নিক প্রতিরোধ করতে পারে এবং আর্থিক সাশ্রয় ঘটে, কারণ সহজে ক্ষয় হয় না, বেশি দিন টিকে থাকবে। তারপর আসছি যে কার্যকরী যে গ্রুপ বলতে কি বোঝো। কার্যকরী গ্রুপ এখানে কোনগুলোকে বলবো। দেখো কার্যকরী গ্রুপ হচ্ছে সেই সমস্ত গ্রুপ যেগুলো একটা নির্দিষ্ট পরমাণু বা পরমাণু গোষ্ঠীকে বোঝায় এবং যে রাসায়নিক ধর্ম নির্ধারণ করবে কোনো একটা বিক্রিয়ার ক্ষেত্রে ওই পদার্থের, তাদেরকে আমরা কার্যকরী গ্রুপ বলবো, ঠিক আছে। যেমন অ্যালকোহলের ক্ষেত্রে হাইড্রক্সিল যে মূলক বা হাইড্রক্সিল গ্রুপ সেটা হচ্ছে কার্যকরী গ্রুপ। উদাহরণস্বরূপভাবে আমরা এটা এখানে ব্যাখ্যা করেছি, হয়তো তোমাদের উদাহরণস্বরূপ ব্যাখ্যা করতে হবে না, কিন্তু করেছি। দেখো ইথানল হলো একটি অ্যালকোহল যেখানে হাইড্রক্সিল গ্রুপ উপস্থিত থাকে এবং এই গ্রুপের যে ইথানল জলে দ্রবীভূত হয় এবং বিভিন্ন ধরনের রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। আর তোমার ইথাইল অ্যাসিটালডিহাইড যদি করি সেই ক্ষেত্রে গ্রুপ হবে CHO, এটাও কিন্তু কার্যকরী গ্রুপ। বা তাছাড়া COOH বা NH2 বা NO2 এগুলো সব কিন্তু কার্যকরী গ্রুপ। এর গঠন একটা দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, একটু দেখে নিও, ক্লিয়ার। এরপরে আসছি কোনো উত্তর লেন্সের আলোক কেন্দ্র বলতে কি বোঝায়। উত্তর লেন্সের আলোক কেন্দ্র যে পাতলা উত্তর লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের ওপর অবস্থিত যে নির্দিষ্ট বিন্দুর মধ্য দিয়ে আলোক রশ্মি যদি পাঠায় তাহলে আলোক রশ্মির কোনো রকমের চ্যুতি হয় না, সেই বিন্দুটাকে আমরা আলোক কেন্দ্র বলবো। এই যে বিন্দু, এই বিন্দুটাকে আমরা আলোক কেন্দ্র বলবো উত্তর লেন্সের ক্ষেত্রে, আর অবতল লেন্সের ক্ষেত্রে দুটোই পাশাপাশি তোমাদের দিলাম। এরপর আসছি দিনের বেলায় পৃথিবীর আকাশ নীল দেখায় কেন, এর মূল কারণটা কি।
নীল দেখার মূল কারণ আকাশের মেঘগুলি ভূপৃষ্ঠ থেকে খুব কম উচ্চতায় থাকে, ফলে এই অঞ্চল এবং ভূপৃষ্ঠের মধ্যবর্তী অংশে থাকা বায়ুমণ্ডলে উপস্থিতি আলোর বিক্ষেপকারী পদার্থ যেমন বিক্ষেপণকারী যে পদার্থগুলো থাকে সে বিক্ষেপিত করে, এবং এদের যে তোমার আলোর তরঙ্গদৈর্ঘ্যের সঙ্গে একটা সম্পর্ক থাকে, এবং র্যালের যে বিক্ষেপণ সূত্র এই ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হয় না, বরং সবকটি তরঙ্গদৈর্ঘ্যে আলো প্রায় সমানভাবে বিক্ষিপ্ত হয় এবং আমাদের চোখে আলোর অনুভূতি সৃষ্টি করে, তাই মেঘগুলোকে সাদা দেখায়। সমস্ত আলো যদি আমাদের চোখে এসে পড়ে তখন সবকটা আলোর সংবেদনশীল করে তুলবে এবং সাদা দেখাবে। তো বেগুনি বর্ণের আলোর তুলনায় নীল বর্ণের আলোর বিক্ষেপণটা যেহেতু বেশি হয়, তাই এদের ইন্টেন্সিটিটাও কিন্তু ভায়োলেটের ক্ষেত্রে বেশি তো ব্লুর থেকে। তো নীল আলোয় আমাদের চোখে যে অধিক সংবেদনশীল হওয়ার জন্য আকাশটাকে আমরা সাধারণতভাবে কী দেখাবে? নীল দেখাবে। ঠিক আছে, যেহেতু আমরা এখানে নীল আলোটা আমাদের বেশি চোখে সংবেদনশীল হয়ে উঠেছে। তারপরে আসছি পরিবাহীর রোধ, পরিবাহীর দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের ওপর কিভাবে নির্ভরশীল। তো প্রথমেই আমাদের এখানে যে রোধের সাথে যে সম্পর্ক দৈর্ঘ্য এবং যে ক্ষেত্রফল সেটা আমাদের জেনে নিতে হবে। R সমান রো ইন্টু L/A। এখানে রো বলতে আপেক্ষিক যে রোধকে বোঝাচ্ছে, ঠিক আছে, যেটাকে আমরা পদার্থের বৈশিষ্ট্য রোধ বা রেজিস্টিভিটি বলবো, এবং L বলতে দৈর্ঘ্য আর A বলতে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে এই সমীকরণ থেকে আমরা কি দেখতে পাচ্ছি? এই সমীকরণ থেকে দেখতে পাচ্ছি যে আর এখানে ক্যাপিটাল আর হবে, ক্যাপিটাল আর প্রপোর্শনাল এল এবং ক্যাপিটাল আর প্রপোর্শনাল 1/A। অর্থাৎ এখানে দৈর্ঘ্য যদি বাড়ে রোধ বাড়বে, প্রস্থচ্ছেদ যদি বাড়ে রোধ কমবে। ঠিক আছে, এটাই কিন্তু এখানে বলা হয়েছে। এরপরে আসছি কিভাবে উত্তর লেন্সের সাহায্যে কোনো বস্তুর সদ্বিম্ব গঠিত হবে তার ছবি আঁকতে বলেছে। তো দুটো ছবি এখানে সম্ভব। এক হচ্ছে যখন কোনো বস্তুকে তার ফোকাসের দ্বিগুণ দূরত্বের বাইরে যদি অবস্থান করি সেই ক্ষেত্রে একটা হবে, আর একটা হবে কি ফোকাসে যদি অবস্থান করি সেই ক্ষেত্রে একটা হবে। তো দুটোই কিন্তু তোমাদের পাশাপাশি দিয়েছি, তোমরা পিডিএফে অবশ্যই দেখতে পাবে। এটা একটু লিখে ভালোভাবে করে রাখবে, খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। এরপর আসছি যে প্রিজমের ন্যূনতম চ্যুতি ডেল সমান I1 প্লাস I2 মাইনাস A, যে এই সমীকরণটার প্রতিষ্ঠা এটা কিন্তু তোমরা আগের ভিডিওতে পেয়ে যাবে। তারপরে যে প্রশ্নটি যে এখানে রয়েছে দেখো, যে আইপিএসসির নাম বের করতে বলেছে। তো এখানে কার্বন সংখ্যা কিন্তু 3টে আছে, তাই না? তাহলে এর নাম হবে প্রোপ, এবং যেহেতু অ্যালডিহাইড গ্রুপ আছে অ্যাল হবে, তাহলে প্রোপানঅ্যাল। ঠিক আছে, এটা আইপিএসসির নাম হয়ে যাবে। ওহমের সূত্রটি কি? ওহমের সূত্র হচ্ছে বিভব প্রভেদ তার প্রবাহ মাত্রার সঙ্গে সমানুপাতিক হবে। ঠিক আছে, বিভব প্রভেদ প্রবাহ মাত্রার সঙ্গে সমানুপাতিক হবে, এবং এইখান থেকে আমরা ভি সমান IR, আরটা হচ্ছে রেজিস্ট্যান্স বা রোধ। তারপর সংজ্ঞা যদি চাই রোধের সংজ্ঞা, এখান থেকে আমরা রোধের সংজ্ঞা দিতে পারি যে রোধ হলো সেই বৈশিষ্ট্য যা পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের বিপরীত বাধা প্রদান করবে, অর্থাৎ বাধা প্রদান করবে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে, সেটাই। তো R সমান V/L। তো কোনো পরিবাহীর রোধ R এবং যেখানে বিভব প্রভেদ V এবং প্রবাহ মাত্রা I। তারপরে যে প্রশ্নটি রয়েছে দেখো, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, যেটা তোমাদের বিগত মাধ্যমিকে প্রায় অনেকবারই এসেছে এই রকম, শুধুমাত্র ডাটা চেঞ্জ ছিল। ঠিক আছে, বলেছে এই দুটো বাতির ক্ষেত্রে কার রোধটা বেশি হতে পারে সেটাও দিতে পারে। এখানে দিয়েছে কি রোধের অনুপাত, তাহলে দুটো রোধের অনুপাত বের করব। তো আমরা কি জানি, এখানে ক্ষমতা সমান P সমান V²/R, এটা জানি। ঠিক আছে, তাহলে V²/R। এখানে দেখো প্রত্যেকটা বাতির ক্ষেত্রে, যে প্রথম বাতির ক্ষেত্রে যদি দেখি, তার বিভব প্রভেদ দেওয়া আছে 220 ভোল্ট এবং ক্ষমতা দেওয়া আছে 60 ওয়াট। তাহলে R1টা কত বেরোবে? R1 সমান হবে 220/60। এবং দ্বিতীয় যদি বাতির ক্ষেত্রে আমরা দেখি, দ্বিতীয় বাতির ক্ষেত্রেও ঠিক একই রকমভাবে এখানে বিভব প্রভেদ 110 ভোল্ট এবং ক্ষমতা হচ্ছে 60 ওয়াট। তাহলে এখান থেকে R2টা বের করব, এবং দুটোজনের যদি অনুপাত করি তাহলে কিন্তু আমাদের অনুপাতে আসবে 4:1। এটা তোমরা ক্যালকুলেশন নিজেরাই করতে পারবে, তোমরা আশা করি তোমরা জানো এটা। ওকে, তারপরে বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের যে সংজ্ঞা দিতে বলেছে। কোনো গোলীয় দর্পণ যে গোলকের অংশ সেই গোলকের ব্যাসার্ধকে ওই গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ বলে। যেমন এটা একটা গোলীয়
বৃত্তর ক্ষেত্রে এটা তো ব্যাসার্ধ হয়, তাহলে একটা কোনো দর্পণের ক্ষেত্রে যদি আমরা দেখে নিই অবতল দর্পণ, তাহলে এই যে অবতল দর্পণটা, তো এটা ইমাজিন করলে একটা তো গোলক হচ্ছে না, তাহলে তার যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধটাকে আমরা বক্রতা ব্যাসার্ধ বলবো। ঠিক আছে, এরপর আসি ফোকাস দূরত্বটা কি। গোলীয় দর্পণের প্রধান অক্ষের সমান্তরালে আগাত একগুচ্ছ আলোকরশ্মি দর্পণ কর্তৃক প্রতিফলিত এবং নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় অবতল দর্পণ, বা নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, সেটা উত্তল দর্পণের ক্ষেত্রে সেই নির্দিষ্ট বিন্দুকে ফোকাস দৈর্ঘ্য বলবো। ঠিক আছে, যদি আমরা অবতল দর্পণের ক্ষেত্রে দেখি, আলোকরশ্মি এভাবে যাওয়ার পর প্রতিফলিত হয়ে একটা নির্দিষ্ট বিন্দুর মধ্য দিয়ে কিন্তু সেইগুলো যাবে, সেই যে নির্দিষ্ট বিন্দুর মধ্য দিয়ে যাচ্ছে এই নির্দিষ্ট বিন্দুটাকে আমরা ফোকাস কেন্দ্র বলবো, এবং এই ফোকাস কেন্দ্র থেকে মেরু পর্যন্ত যে দূরত্ব সেটাকে আমরা ফোকাস দৈর্ঘ্য এফ বলবো। তো ফোকাস দৈর্ঘ্য এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে যে সম্পর্ক সেটা আমরা জানি R=2f, ক্লিয়ার, বা এফ সমান আমরা বলতে পারি R/2, ক্লিয়ার। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল তোমাদের আজকের ভিডিও। আর তোমাদের যেটা বললাম যে তোমাদের এবিটি এবং পর্ষদের টেস্ট পেপারের সলিউশন মাধ্যমিক 2025-এর জন্য অল সেটের পিডিএফ তোমরা এখানে পেয়ে যাবে, এবং প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর পাবে, এবং সেটা তোমাদের পরীক্ষার আগেই কমপ্লিট করে দেওয়া হবে দ্রুততার সাথে। ঠিক আছে, আর তোমাদের কাছে এই পিডিএফ যদি থাকে তাহলে তোমাদের কিন্তু পড়তে অনেকটা সুবিধা হয়। সাধারণত এইরকম যে পিডিএফগুলো নিলে তোমাদের কিন্তু কোনো রকমের লস হবে না, অনেকটাই লাভ হবে, কারণ সব ছাত্রছাত্রী তো আর প্রত্যেকটা কোশ্চেন একই সাথে করে রাখতে পারে না। সেই ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই অংশগুলো থেকে যদি আমরা কোশ্চেনগুলো আলোচনা করে তোমাদের পিডিএফ হিসেবে দিয়ে দিই, সেইখান থেকে তোমরা কিন্তু সহজেই পড়তে পারবে, রিভিশন করতে পারবে, এবং তোমাদের 100% কোশ্চেন দেখবে কমন চলে আসবে, যাতে করে তোমাদের নাম্বার খুবই ভালো উঠবে। যাই হোক, আমাদের টেলিগ্রাম লিঙ্কের সাথে যুক্ত হয়ে থাকবে তোমরা, আর যখন এই তোমার কোর্সটি আসবে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। ওকে, আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।